পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রুটিন দিয়েছে সেই অনুসারে তোমাদের 12ই ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি। তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সমসাময়িক বিশ্ব রাজনীতির যে থার্ড ইউনিটটা আছে অর্থাৎ বিশ্বায়ন, তার আমরা গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারটা আমরা বিগত সাজেশান দেওয়া হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা শুরু করে দিয়েছি। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ 6 নম্বরের আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ইউনিট 1 বা ইউনিট 2 আমরা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এই ইউনিট 3-র একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিন্তু এইবার তোমাদের ফোর্থ সেমিস্টারে 6 নম্বরে আসার সম্ভাবনা খুব আছে। তা চলো শুরু করি। দেখো, বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। আগে আমরা বিশ্বায়নের ডেফিনেশনটাই দিয়েছিলাম। বিশ্বায়ন একটা ইংরেজি শব্দ, গ্লোবালাইজেশন, যার অর্থ হলো বিশ্বব্যাপী একীকরণ বা সংযুক্ত করা। অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমাজ, রাজনীতি, সংস্কৃতি, প্রযুক্তি সবই একই ক্ষেত্রে আজ বিভিন্ন দেশে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে। অর্থাৎ একটা দেশের ঘটনা আরেকটা দেশকে খুব প্রচণ্ডভাবে প্রভাবিত করে। কাজে এই যে বিশ্বায়ন অর্থাৎ সারা বিশ্ব একটা পরিবারে পরিণত হয়েছে। আজকে কোনো একটা দেশে কোনো কিছু রাজনীতি, অর্থনৈতিক বা সাংস্কৃতিক বা ধর্মীয় পরিবর্তন দেখা দিলে তার প্রভাব কিন্তু অন্য রাষ্ট্রে এসেও পড়ে। এবং তোমরা যে বর্তমানে যে সাংস্কৃতিক ব্যাপারটা, আমাদের খাদ্য থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে, নিয়মনীতি থেকে শুরু করে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু বিশ্বায়নের প্রভাব দেখা দিয়েছে। তোমরা দেখেছো আমরা বাঙালিদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বা রীতিনীতি, আদব কায়দার সাথে অন্যান্য দেশের অনেক কিছু প্রভাব দেখা দিচ্ছে। এছাড়া আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিজ্ঞান, প্রযুক্তি সব কিছু কিন্তু এই বিশ্বায়নের একটা ব্যাপক প্রভাব দেখা যায়। এই বিশ্বায়নের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে দেখো, প্রথম হচ্ছে অর্থনৈতিক একীকরণ। এই বিশ্বায়নের ফলে যে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক বাজার একে অপরের সাথে যুক্ত হয়েছে। তার কারণ হচ্ছে একটি দেশ কোনো ক্ষেত্রে অগ্রগতি দেখা দিলে সেই দেশের ওই জিনিসটা অন্য দেশেও কিন্তু পাওয়া যায় এবং কারখানা তৈরি হচ্ছে। আজকে যখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিদেশি কোম্পানির মোবাইল, অ্যাপেল থেকে শুরু করে, স্যামসাং থেকে শুরু করে বিভিন্ন দেশের কোম্পানি গড়ে উঠেছে, ফলে সেই দেশের সাথে ভারতের অর্থনৈতিক কিন্তু একটা একীকরণ তৈরি হয়েছে। পরের পয়েন্টটা দেখো, প্রযুক্তিগত সংযোগ। আজকালকার যে প্রযুক্তিগত যে উন্নতি অর্থাৎ তথ্য যোগাযোগ, যেমন বিভিন্ন ইন্টারনেট বলো, মোবাইল বলো, উপগ্রহ যোগাযোগ বলো, যাই বলো না কেন, এর মাধ্যমে বিশ্বকে একটা বিন্দুতে পরিণত করেছে। আজকে দেখো, ফার্স্ট T20 ভারত অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো, শুরু হলো, টস হলো, বৃষ্টি হলো, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, আমরা সাথে সাথে জানতে পেরে যাচ্ছি। এছাড়া বিশ্বের যে প্রান্তে যে কোনো ঘটনাই হোক না কেন, যেগুলো উল্লেখযোগ্য ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে জানতে পেরে যাই এবং আমরা সারা বিশ্বে প্রত্যেকে যে যেখানেই থাকুক না কেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব এবং আমাদের যে কোনো তথ্য পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমরা কিন্তু সেটা সংগ্রহ করতে পারি। অর্থাৎ প্রযুক্তিগত সংযোগ বিশ্বকে একটা পরিবারে বেঁধে ফেলেছে। পরের পয়েন্টটা দেখো, সাংস্কৃতিক মেলবন্ধন। সাংস্কৃতিক মেলবন্ধন দেখো, বিভিন্ন দেশের সংস্কৃতি, যেটা আমি প্রথমেই আলোচনা বলছিলাম কিছুটা, যে বিভিন্ন দেশের সংস্কৃতি, জীবনধারা, খাদ্যাভ্যাস, পোশাক, সঙ্গীত, বিনোদন একে অপরের দ্বারা প্রভাবিত করছে। আজকে দেখো, আমাদের মধ্যে জিন্সের প্যান্ট পরাটা প্রবণতাটা খুবই বেড়ে গেছে। আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু বেড়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই জিন্সের প্যান্ট পরা দেখাই যেত না, কিন্তু এই বিশ্বায়নের ফলে পোশাক থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, আজকে দেখো বিরিয়ানি, মোমো বলো, চাউমিন বলো বা বিদেশি বিভিন্ন খাবার আমাদের কিন্তু সহজেই কিন্তু প্রবেশ করেছে। বা এখন তো বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান হচ্ছে এবং সেগুলো যথেষ্ট বিক্রিও হচ্ছে এবং আমরা খাচ্ছিও। কাজে এই যে খাদ্য থেকে, সঙ্গীত থেকে, বিনোদন, পোশাক সব একটা
বিশ্বজনীন সংস্কৃতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ কোনো সংস্কৃতি কোনো একটা জায়গায় আটকে নেই, সারা বিশ্বে কিন্তু সেই সংস্কৃতি অর্থাৎ খাবার বলো, পোশাক বলো, সঙ্গীত বলো, বিনোদন বলো, সবই কিন্তু একটা বিশ্বকে একটা সূত্রে বেঁধে ফেলেছে। নেক্সট চারেরটা দেখো, বহুজাতিক কোম্পানির বিস্তার। আজকে বিশ্বায়নের ফলে বিনা বাধায় কোনো একটা কোম্পানি পৃথিবীর যে কোনো দেশে তারা কিন্তু কারখানা স্থাপন করতে পারে। ফলে যেগুলো বড় বড় বহুজাতিক কোম্পানি, তাদের উৎপাদন বৃদ্ধির জন্য তারা কিন্তু বিভিন্ন দেশে তারা কারখানা স্থাপন করে, ফলে তাদের অর্থনৈতিক কিন্তু নির্ভরতা বেড়েছে। যেমন ধরো আমাদের ভারতবর্ষে অ্যাপেলের শোরুম আছে বা কারখানা আছে, স্যামসুংয়ের আছে, বিভিন্ন বিদেশি কোম্পানির বিভিন্ন কারখানা আছে, যেটা কিন্তু এই বহুজাতিক কোম্পানিগুলো বিস্তার লাভ করা সম্ভব হচ্ছে একমাত্র বিশ্বায়নের ফলে। পরেরটা দেখো, রাজনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা। আন্তর্জাতিক যে বিভিন্ন সমস্যা, যে পরিবেশ দূষণ বলো, দারিদ্রতা বলো, যুদ্ধ বলো, সন্ত্রাস বলো, এইগুলি মোকাবিলার জন্য রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু সহযোগিতা লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে এরা বুঝতে পেরেছে, এই রাষ্ট্রীয় নেতারা বুঝতে পেরেছে পরিবেশ দূষণ হলে উন্নত দেশ অবনত দেশ বলে কিছু নয়, সবাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা যার ফল কিন্তু আমরা বুঝতে পারছি এখানে উন্নত দেশ বা অবনত দেশ বা ধর্ম বা অর্থ এটা কোনো ব্যাপার না, সকলেই কিন্তু আমরা এর বাজে দিকটা বা নেতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে। এছাড়া যুদ্ধ বা সন্ত্রাসবাদ এগুলোরও কিন্তু ব্যাপক ক্ষতিকর প্রভাব আছে, সব মানুষই কিন্তু এখানে এফেক্টেড হবে। কাজেই বিশ্বের রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছে যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বা নির্ভরশীলতার মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে এইগুলো কিন্তু দূর করা সম্ভব। তাহলে কিন্তু আমরা সুস্থ একটা পরিবেশে, একটা মুক্ত পরিবেশে, মুক্ত পৃথিবীতে, শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করতে পারবো সকলে মিলে। পরেরটা দেখো, সামাজিক পরিবর্তন। এই বিশ্বায়নের ফলে মূল্যবোধ, চিন্তাধারা বা ভোগবাদী মানসিকতা প্রবেশ করছে এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য বা মানবাধিকারের বিভিন্ন ধারণা ছড়িয়ে পড়েছে। এই যে সামাজিক ব্যাপারটা, অর্থাৎ ভালো জিনিস যেমন আসে খারাপ জিনিসও কিন্তু আসে, আবার খারাপ জিনিস আসে যেমন ভালো জিনিসও আসে। কাজে এই বিশ্বায়নের যে প্রভাব, বিভিন্ন দেশের যে বিভিন্ন সামাজিক প্রভাব, ভোগবাদী মানসিকতা, আজকে আমরা কিন্তু ভোগী হয়ে গেছি, আমরা কিন্তু খুব সহজেই আরামটাকে বেছে নিই বা বিলাসিতাটাকে বেছে নিই। কাজেই এই ভোগবাদী চিন্তাধারা প্রবেশ করার ফলে আমাদের কিন্তু বিভিন্ন সামাজিক পরিবর্তন ঘটছে। পরেরটা দেখো, বৈষম্যের প্রবণতা। উন্নত দেশগুলি তাদের পরিকাঠামো বা প্রযুক্তির উন্নয়নের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কলকারখানা স্থাপন করছে বা তাদের অর্থনৈতিক বিস্তার ঘটাচ্ছে। ফলে যারা দরিদ্র দেশ বা প্রযুক্তিগতভাবে অনুন্নত বা পিছিয়ে পড়া, তারা তাদের সাথে পাল্লায় বা পেরে উঠছে না, ফলে ওই দেশগুলো কিন্তু কারখানা স্থাপন করতে পারছে না। ফলে ওই ধনী দেশগুলি ওই দরিদ্র দেশগুলিকে উপর কারখানা স্থাপন করে তাদের কিন্তু অর্থনৈতিক শোষণটা বৃদ্ধি পাচ্ছে এবং তারা ধনী দেশগুলো লাভবান হচ্ছে এবং তুলনামূলক দরিদ্র দেশগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কিন্তু অর্থনৈতিক বৈষম্যতা আরও বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া এবং যার প্রভাব হলো বিশ্বব্যাপী এবং এর প্রভাব যে সংযোগ বা সহযোগিতা বা নির্ভরশীলতা এবং আধুনিক সমাজে এটা অন্যতম বৈশিষ্ট্য এবং এটা যেমন মানব সভ্যতাকে একদিকে যেন ঐক্যবদ্ধ করেছে, এটা কোনো সন্দেহ নেই, তেমনি কিন্তু একাধিক নতুন নতুন সমস্যারও তৈরি করেছে, যেগুলো কিন্তু আগে ভাবা যেত না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পড়া বিষয় পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া হিস্ট্রি, দর্শন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করি। ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের নির্দেশিত দিয়েছেন মার্কস ডিভিশন বা কোশ্চেন, বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছিলাম বা নোট দিয়েছিলাম তাতে কী পরিমাণে কমন এসেছে দেখো। যদি ভালো লাগে আবার বলছি চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য প্রায় তোমাদের ভিডিও দিয়ে যাব। এছাড়া তোমরা জানো আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে আমি একক না, আমার মতো আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এর মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছে। কাজে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কী নিয়ে পড়তে চাও এই বিষয়ে তোমাদের যদি কিছু জানার
ইচ্ছা থাকে তাহলে আমাদের জানিয়ে আমরা কিন্তু তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।